নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রে যখন সরকার প্রায় তৈরি হয়ে গেল, ক্যাবিনেট ঘোষণা হয়ে গেল, মন্ত্রক বন্টন হয়ে গেল, নতুন সরকার 100 দিনের কর্মসূচি নিচ্ছে বাংলায়, তখন বিজেপির রাজ্য সভাপতি কে হবে, দিল্লিতে কেন্দ্রে বিজেপির কেন্দ্রীয় সভাপতি কে হবে, সেই নিয়েও জল্পনা চলছে এবং তার মধ্যে মোহন ভাগবতের কিছু কথা, সেই নিয়েও মানুষ বিস্তর জল্পনা করছেন। কিন্তু আমাদের একটা বিষয় খালি বারবার মনে হচ্ছে, জানেন তো, এ রাজ্যের রাজ্যপাল কোথায় গেলেন? সিভি আনন্দ বোস নামটা মনে আছে তো আপনার? পথে ঘাটে রাস্তায় মাঝে মাঝে দেখা যেত পঞ্চায়েত নির্বাচনের পর। এই মুহূর্তে সারা বাংলা জুড়ে যখন সন্ত্রাস চলছে, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত মানুষ সন্ত্রস্ত, ভীত সন্ত্রস্ত, যখন বাড়ি ছেড়ে পার্টি অফিসে গিয়ে তারা জমায়েত হচ্ছেন, চোরাগোপ্তা মার শুরু হয়ে গেছে। 19 তারিখ সেন্ট্রাল ফোর্স চলে গেলে তারপর সাংঘাতিকভাবে মারদাঙ্গা শুরু হবে। সেই সময় এই ভদ্রলোক কোথায় গেলেন? যে ভদ্রলোকের নাম আমি বললাম, সিভি আনন্দ বোস। অনেক কথা বলেছিলেন না, কীভাবে পকেটে পুড়ে রাখা হলো, একটু খেয়াল করে দেখুন। আমি বহুদিন ধরে বলছি যে এই ভদ্রলোক কিন্তু বাংলার রাজনীতির ভীষণভাবে একটা ক্ষতিকারক দিক নিয়ে কাজ করছেন। আপনি দেখুন, একটু ভালো করে খেয়াল করে দেখুন গত কয়েক মাস তার ভূমিকা, তার কন্ট্রিবিউশন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলায় ক্রমাগত রাজ্য সরকারের সঙ্গে একটা লড়াই লড়লেন, সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল। কোন বিশ্ববিদ্যালয়ে কে যে উপাচার্য কেউ জানেন না। তৃণমূল কংগ্রেস তার দলীয় লোকজন সেখানে ঢোকাবেন, তিনি বাধা দেবেন, এবং সেই পর্যন্ত সেটা নিয়ে সংঘাত করতে করতে বিশ্ববিদ্যালয়গুলো অচল অবস্থা হয়ে গেল এবং শেষ পর্যন্ত সেটা কোর্টে গেল। কোর্ট থেকে ডিরেকশন এলো, তারপর তার ভিত্তিতে উপাচার্য নিযুক্ত হলেন এবং তারপর একজন করে উপাচার্য পরিবর্তন হলো। সাধারণ মানুষের কাছে কী ইমপ্রেশন গেল একটু ভালো করে খেয়াল করে দেখুন। যে মেসেজটা গেল যে এই ভদ্রলোক এন্টায়ার পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা ব্যবস্থাটা ঘাঁটছেন। ব্রাত্য বসুরা উচ্চশিক্ষাটা ঘেঁটেছেন, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। শিক্ষা মন্ত্রকটাই প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি করছেন। আজকের দিনে যে শিক্ষা সংক্রান্ত দুর্নীতি, এর পেছনে ব্রাত্য বসুরও ভূমিকা আছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই, সেটা সবাই জানেন। কিন্তু প্রশ্নটা হলো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন রাজ্যপাল রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে গেলেন এবং তারপর সেই সংঘাতের ভিত্তিতে সেটা আদালতে গেল এবং শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো যখন অচল হয়ে গেল, তখন সাধারণ শিক্ষার্থী, তাদের অভিভাবকদের মনে স্বাভাবিকভাবে রাজ্যপালের সম্বন্ধে একটা অ্যালার্জি তৈরি হলো এবং এটা খুব স্পন্টেনিয়াস হলো এবং কন্টিনিউয়াসলি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা গেঁথে দেওয়ার চেষ্টা হলো যে সিভি আনন্দ বোসকে দিয়ে এই পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে অচল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তারপর রাজ্যপালের বিরুদ্ধে নানান ধরনের আন্দোলন শুরু হয়ে গেল। এই ঘটনার প্রেক্ষিত থেকে রাজ্যপালকে বার করে নিয়ে আসা যেত না, রাজ্যপালকে যারা দিল্লি থেকে পাঠিয়েছেন। কিংবা ধরুন সাম্প্রতিককালে এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যপালকে মহিলা ঘটিত বিষয়ের মধ্যে নানানভাবে উত্ত্যক্ত করে দিয়ে, যে রাজ্যপালের সঙ্গে কোনো মহিলার কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ, আমি সেই নিয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু লক্ষ্য করে একটু খেয়াল করে দেখুন, যে সময় লোকসভা নির্বাচনটা আসছে, রাজ্যপাল যাতে প্রোঅ্যাক্টিভ না হন, রাজ্যপাল যাতে জালিয়াতি ধরতে রাস্তায় না বেরোন, রাজ্যপাল যাতে সন্ত্রস্ত মানুষের পাশে গিয়ে না দাঁড়াতে পারেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে মহিলা ঘটিত অভিযোগগুলো কিন্তু সারফেসে এলো এবং ক্রমাগত রাজ্য পুলিশ, হেয়ার স্ট্রিট থানা, কলকাতা পুলিশ সবাই ইনভলভ হয়ে গেল। আর তৃণমূল কংগ্রেসের নেতারা বক্তব্য রাখতে শুরু করলেন, টুইট মেসেজ ছাড়তে শুরু করলেন। রাজ্যপালকে চাপে রাখার একটা কৌশল নয় তো, এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। এবং সেটা যদি কৌশল হয়, রাজ্যপাল তার ভিত্তিতে রিয়্যাক্টও করেছেন এবং রাজ্যপালের সঙ্গে কলকাতা পুলিশ বা হেয়ার স্ট্রিট থানার টানাফোড়েন এবং শেষ পর্যন্ত সেটা কোর্ট পর্যন্ত পৌঁছলো। সমস্ত কিছু সাক্ষী আছি আমরা বাংলা। কিন্তু সেই মানুষটা শেষ পর্যন্তই সাকাম করলেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কি এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়ে লোকসভা নির্বাচনে তাকে নিষ্ক্রিয় করে রাখার কাজটা করলেন? আমার কিন্তু সেটাই মনে হচ্ছে যে একদম রাজ্যপাল যাতে লোকসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেসের জালিয়াতির ব্যাপারে প্রোঅ্যাক্টিভ না হন, তার জন্য তাকে মহিলা ঘটিত কেসে চারদিক থেকে বৃত্তাকারে ঘিরে রেখে, তাকে একটা চাপে রেখে তাকে ঘরবন্দি করে রাখা, এটা যদি কৌশল হয়ে থাকে, তাহলে রাজ্যপাল সেটাকে প্রকাশ্যে মোকাবিলা করলেন না কেন? যদি রাজ্যপালে কোনো দোষ না থাকে, রাজ্যপালের তো উচিত আরও একটু প্রকাশ্যে সেটাকে মোকাবিলা করা।
আমি রাজ্যপালকে নিয়ে বহুদিন আগে প্রশ্ন শুরু করেছি। আমি সেই একমাত্র ব্যক্তি যিনি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এই রাজ্যপালের ভূমিকা নিয়ে গত জুলাই মাস থেকে কথা বলে যাচ্ছি, একাধিক ভিডিও করেছি, একাধিকবার লেখালেখিও করেছি মানুষটাকে নিয়ে। মানুষটা বাংলার রাজনীতিতে বিজেপির ক্ষতি করছে, বারবার এই কথাটা বলেছি। তাতে রুষ্ট হয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব, অনেকে রুষ্ট হয়েছে, কিন্তু আমার কিছু করার ছিল না। যা দেখেছি তো সেটা মনে হয়েছে, বারবার করে বলছি, এই রাজ্যপাল যে ধরনের অ্যাটিচিউড নিচ্ছে, যে ধরনের আচরণ করছেন, যে ধরনের অপারেশন করছেন। আপনার মনে আছে পঞ্চায়েত নির্বাচনের সময়, পঞ্চায়েত নির্বাচনের পর ওই ধরনের সন্ত্রাস হলো, দিল্লিতে অমিত শাহর সঙ্গে দেখা করতে গেলেন, বেরিয়ে এসে বলেন ইটস টাইম ফর অ্যাকশন। কী হলো অ্যাকশন, সে প্রশ্ন করেছিল। আমি বলেছিলাম এই রাজ্যপালকে পশ্চিমবঙ্গে যারা পাঠিয়েছেন তাঁদেরও দায়িত্ব নিতে হবে 56 জন মানুষের মৃত্যুর জন্য। তাতে রুষ্ট হয়েছিলেন এই রাজ্যের বেশ কিছু বিজেপির তথাকথিত নেতারা আমার উপর রুষ্ট হয়েছেন। কিন্তু আমি প্রশ্নটা তো সেদিন করেছিলাম যে রাজ্যপালকে যারা পশ্চিমবঙ্গে পাঠিয়েছেন তাঁদেরও দায়িত্ব নিতে হবে 56 জন মানুষের মৃত্যুর। কেন রাজীব সিনহা যিনি রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছিল, তাকে যাতে অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া হয় সেটা নিয়ে বারবার করে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে বলা হয়েছিল যে রাজীব সিনহা হচ্ছেন মুখ্যমন্ত্রীর বাড়ির পরিবারের লোকজনের সঙ্গে বসে মদ্যপান করে। সেই মানুষটা যদি রাজ্যের নির্বাচন কমিশনার হন তাহলে রাজ্যের নির্বাচন ব্যবস্থা বলে আর কিছু থাকবে না। একথা মানে সেটা বহুদিন ধরে চর্চিত বিষয়, আলোচনার বিষয়। কলকাতা হাইকোর্টে গিয়ে রাজ্য নির্বাচন কমিশনার এত বড় অপরাধ সংগঠিত করার পর, এতগুলো মানুষের মৃত্যু দেখার পরও সেই মৃত্যুগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করছে রাজ্য নির্বাচন কমিশনার। আর সেই রাজ্য নির্বাচন কমিশনারকে ডিফেন্ড করেছেন কে? এ রাজ্যের মানে দায়িত্ব দিয়েছেন কে? এ রাজ্যের রাজ্যপাল। ফলেও রাজ্যপালের ভূমিকাটা প্রথম দিন থেকে, ধরুন অবাক হক হাতে খড়ি যেদিন থেকে শুরু করেছিলেন, ঘটা করে রাজভবনে বাংলা শেখার জন্য হাতে খড়ি শুরু করলেন। তারপরে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি নিউ টাউনের ক্যাম্পাসে গিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্ববরেণ্য শেক্সপিয়ার, শেলি কিটস, বাইরনের সঙ্গে আলোচনা মানে এক পংক্তিতে বসিয়ে হঠাৎ বিবৃতি দিয়ে দিলেন, যা নয় সেইগুলো বলা শুরু করলেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংঘাতিক একটা ঘনিষ্ঠতা তৈরি করলেন, যেখানে দাঁড়িয়ে রাজনৈতিক ঘনিষ্ঠতাতে আলটিমেটলি যাতে মুখ্যমন্ত্রী যে অন্যায় কাজগুলো করছেন সেটাকে অপোজ করার জায়গায় থাকলেন না। পরবর্তীকালে যখন দেখা গেল যে সেই সুযোগটা নিয়ে এই রাজ্যের রাজ্য সরকার এই এন্টায়ার নির্বাচনী ব্যবস্থাটাকে ভেঙে ফেলছেন, তখন উনি বিদ্রোহী হলেন। ততদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রশাসন এই সিভি আনন্দ বোসকে ঘিরে ফেলেছেন। ফল যা হওয়ার তাই হলো। এবারে লোকসভা নির্বাচনে এন্টায়ারলি ঘরবন্দি থাকলেন। এন্টায়ারলি লোকসভা নির্বাচনে যে অনাচার, পোস্ট পোল যে ভায়োলেন্স দেখতে পাচ্ছেন ভদ্রলোককে। এবং আমার নিজের ধারণা শেষ পর্যন্ত, এবার আমি একটু ধারণায় আসি, যে এই সিভি আনন্দ বোসকে কেন্দ্রীয় সরকার এবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে অব্যাহতি দিয়ে অন্য কোনো রাজ্যপালকে পাঠাবেন। প্রশ্নটা হলো তাহলে এই সিভি আনন্দ বোস এই বেশ কয়েক মাস বা 2 বছর ধরে এই পশ্চিমবঙ্গে যে ক্ষতিটা করে দিলেন তার দায় তো বিজেপিকে নিতে হলো। বিজেপি নেতারা কি সেটা জানেন না? যারা পাঠিয়েছেন তারা কি জানেন না? যারা পাঠিয়েছেন আমি জানি কারা পাঠিয়েছেন, আমি সেই আলোচনা অন্য একদিন আসবো। কিন্তু যারা পাঠিয়েছিলেন তারা কিন্তু দায়টা নিলেন না। আলটিমেটলি ক্ষতিটা হলো কিন্তু বিজেপির। অর্থাৎ সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে যে বাংলার মানুষ সোচ্চার হয়েছে বিভিন্ন সময়, সেই পুরো এন্টায়ার পার্টটাতে আলটিমেটলি রেসপন্সিবিলিটি গিয়ে পড়লো কিন্তু বকলমে বিজেপির ঘাড়ে। এটা বোঝার মতো রাজনৈতিক প্রাজ্ঞতা কি বিজেপির নেতৃত্বে নেই? আমি জানি না, প্রশ্নটা রাখলাম। কিন্তু ভদ্রলোক গেলেন কোথায়? ভদ্রলোকের কোনো স্টেটমেন্ট পাচ্ছেন না, কোনো কথাবার্তা পাচ্ছেন না। এই মুহূর্তে কোচবিহার থেকে কাকদ্বীপ যখন জ্বলছে, মানুষকে ঘর ছাড়া করে রাখছেন, বীভৎস মারধর হচ্ছে, তখন এই ভদ্রলোকের কিন্তু একটি প্রেস স্টেটমেন্ট আমরা কেউ দেখছি না। তাই প্রশ্নটা থাকলো, ভদ্রলোক গেলেন কোথায়?